সুপ্রিয় শ্রোতা, জুলাই ২০২৪ নতুন চেতনার জন্ম দিয়েছে, ঝিমিয়ে পড়া মননে আঘাত হেনেছে, জাগিয়ে তুলেছে ঘুমন্ত বিবেককে। সারা বিশ্বের কাছে আমরা সংগ্রামী জাতি হিসেবে সুপরিচিত, তার প্রমাণ আরও একবার দিয়েছে ২০২৪ জুলাই। নতুন প্রজন্ম দেখেছে ২৪ অগ্নিজোয়ার। এই অগ্নিজোয়ারে জুলাই যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আগস্ট ২০২৪ গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি। উপস্থাপনায় রয়েছি আমি ফারহানা সাদেক। বন্ধুরা, জুলাই আগস্ট ২০২৪ গণ অভ্যুত্থানের এই যাত্রায় নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা আমাদের দেশের ইতিহাসে বিরল। জুলাই আগস্ট ২০২৪ আন্দোলনে তরুণ তরুণী সকলের উপস্থিতিই ছিল চোখে পড়ার মতো। প্রিয় শ্রোতা, কি হয়েছিল ২০২৪ ১১ জুলাই? চলুন এক বছর পিছনে ফিরে যাই। সেদিন ছিল বৃহস্পতিবার। বিকেল ৩টায় শাহবাগ অবরোধের কথা থাকলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে বিকেল ৪:৩০ নাগাদ জড়ো হতে শুরু করেছিল। ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুলিশি বাধার কারণে বেশিদূর এগুতে না পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। চট্টগ্রামের ছাত্ররাও সেই সময় ২ নম্বর গেট এবং টাইগার পাস এলাকায় অবস্থান নিয়েছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা চলছিল। সারা দেশেই চলছিল ছাত্রদের অবরোধ কর্মসূচি। এভাবেই একটু একটু করে দানা বাঁধছিল আন্দোলনের কুণ্ডলী। প্রিয় শ্রোতা, কিছুক্ষণ আগেই বলছিলাম যে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাই আমাদের চট্টগ্রামেও কিন্তু তরুণী শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে ছিলেন না। প্রিয় শ্রোতা, আজ জুলাই গণ আন্দোলনে দেশব্যাপী নারীদের অংশগ্রহণ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের শিক্ষার্থী সোনিয়া আক্তার নীলাকে। সোনিয়া আক্তার নীলা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আপনি একজন নারী হিসেবে আসলে কখন এই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করার তাগিদ অনুভব করেছিলেন? আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের জন্য, তখন একটু খোঁজ খবর রাখা হচ্ছিল। পরবর্তীতে যখন দেখলাম যে একটা যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসী বাহিনী হামলা করছে, তখন সেটা আমার বিবেকে নাড়া দেয়। সেই বিবেক থেকেই আসলে আন্দোলনে সম্পৃক্ত হওয়া, যে ঠিক আছে হামলা হয়েছে আমিও যাব, জনকে তো মারবে, আরো ১০ জন আমরা গিয়ে সেখানে যুক্ত হব। সেই ভাবনা থেকেই আন্দোলনে যাওয়া। তবে মূল ফোকাস ছিল যে যারা আহত হচ্ছে, যারা রক্তাক্ত হচ্ছে, তারা কি আসলে সুচিকিৎসা পাচ্ছে কিনা, কিংবা হসপিটালে যাওয়ার পথে তারা কোনো বাধা পাচ্ছে কিনা, বা ফার্স্ট এইডটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি পাচ্ছে কিনা। কারণ ক্ষতস্থান থেকে তো আসলে অনেক দুর্ঘটনা হতে পারে, অনেক কিছু হতে পারে। এই যে জুলাই গণ আন্দোলন করেছেন আপনি, নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে, তাহলে আপনার নিশ্চয়ই একটা ভাবনা ছিল, একটা স্বপ্ন ছিল। আগামীর বাংলাদেশ নিয়ে আপনার আসলে প্রত্যাশাটা কি? আগামীর বাংলাদেশ নিয়ে আমার প্রত্যাশা আসলে অনেক বেশি। কারণ বুঝ হওয়ার পর থেকে আমি বাংলাদেশের যেই পরিস্থিতি দেখেছি, সেই পরিস্থিতি আমাকে কখনোই বলে না যে এটা আসলে একটা সুগঠিত রাষ্ট্র ছিল, বা যেটা আমরা পুস্তকের মধ্যে পাই। তবে আমার প্রত্যাশা হচ্ছে যে আমার বাংলাদেশ শ্রমজীবী মানুষের উপরেই কিন্তু আমাদের দেশটা নির্ভর করছে। সেই শ্রমজীবী মানুষগুলো কিন্তু বেশি কিছু চায় না। তারা চায় ন্যায্য অধিকার, দুমুঠো দুবেলা খেয়ে তারা শান্তিমতো ঘুমাবে, তারা বিচার পাবে, তারা স্বাধীনভাবে বসবাস করার একটা সুযোগ পাবে, তারা পরিবেশ পাবে, তারা বাক স্বাধীনতা পাবে, যে একটা অন্যায় হলে সে লাউডলি বলতে পারছে যে আপনি অন্যায় করছেন বা এটা অন্যায় হচ্ছে। আমি চাই এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রের জনগণের কাছে থাকবে, কোনো নির্দিষ্ট কোনো দলের কাছে কুক্ষিগত থাকবে না। আমার মনে হয় শুধুমাত্র এতটুকু স্বাধীনতা যদি আমার দেশের জনগণ আমরা পাই, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আসলে খুব সুন্দর করে আপনি বললেন আপনার ভাবনার কথা, আপনার স্বপ্নের কথা। আমি একটু পেছনে ফিরে যাচ্ছি, সেই ১ বছর আগের আন্দোলনের সময়
আপনার এমন কোনো ঘটনার কথা কি মনে পড়ে যে আপনার মনে এখনো দাগ কেটে যায়? এমন আসলে অনেক ঘটনাই আছে, তবে সবচাইতে স্পর্শকাতর যে দুটো ঘটনা সেটা হচ্ছে 29শে জুলাইয়ের কথা বলবো। 29শে জুলাই যখন আমরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করছিলাম চেরাগি মোড়ে, তো আমরা যখন আন্দোলন শুরু করি তখন হচ্ছে আমরা প্রত্যেকেই সেখানে বেশি শিক্ষার্থী ছিলাম না, সেখানে 65 থেকে 75 জন শিক্ষার্থী ছিলাম। তবে ছাত্রলীগ বা যুবলীগ সেখানে তারা হচ্ছে প্রায় 300-400 জনের একটা বহর ছিল সামনে, আর বাকিরা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেদিন আমরা প্রত্যেকেই আসলে মৃত্যু স্বাদ গ্রহণ করার জন্য এসেছিলাম। তো ওই দিনকার একটা স্মরণীয় ঘটনা আমার হচ্ছে টিয়ারশেল মারছিল, তারপর হচ্ছে সাউন্ড গ্রেনেড ছুটছিল, রাবার বুলেট ছুটছিল। তো আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলাম এবং সেখানে আমার সাথে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা ছিল তাদেরকে বলছিলাম যে গুলি করলে গুলি করুক, আমরা প্রয়োজনে মরবো, তারপরও আমরা এখান থেকে উঠবো না। আমাদের সারা দেশে এত এত ভাই মরছে, আমরা না হয় আরো 2টা ভাই বোন মারা গেলাম, কিন্তু এখান থেকে আমরা উঠবো না। তবে গুলি বর্ষণের তীব্রতার কারণে আমাদেরকে ওইখান থেকে স্থান ত্যাগ করতে হয়েছিল। পরে আমার সাথে প্রায় তখন তো আমরা 60-65 জন হলো, এক একজন এক এক দিকে ছুটে গিয়েছে। তবে আমি যেখানে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিলাম সেখানে আমার সাথে আরও 6-7 জন নারী শিক্ষার্থী ছিল আমার। তাদেরকে আমি ওইখানে রেস্টুরেন্টের একটা ভবন, সেই ভবনে তাদেরকে গেট খুলে, গেটটা লাগানো ছিল, গেট খুলে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেই, কিন্তু আমি প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হই। তখন আমি দেখছিলাম যে আমার দিকে গুলি তাক করে কিছু পুলিশ আসছিল। আমি ভেবেই নিয়েছিলাম যে হ্যাঁ, এই যাত্রায় আই এম গোয়িং টু ডাই। পরে আমার সামনে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা বুকে জড়িয়ে ধরে আমার আম্মুর কথা খুব মনে পড়ছিল। আমি কালেমা শাহাদাত পাঠ করে ফেলেছিলাম। ঠিক পাঠ করার শেষ মুহূর্তে আমাকে পিছন থেকে কেউ একজন পুল করে, আমি ভিতরে চলে যাই এবং শাটারটা অফ করার সাথে সাথে সেখানে গুলি বর্ষণ হয়। কয়েক সেকেন্ডের জন্য আমি সেদিন বেঁচে যাই। আমরা শুনছিলাম আপনার স্মরণীয় মুহূর্তের কথা। আমাদের সমাজে যে মেয়েরা তো অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়, এই আন্দোলনে সম্পৃক্ত হতে গিয়ে আপনি আসলে কি ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়ে? আন্দোলনে সম্পৃক্ত হতে গিয়ে আমি খুব বেশি যে প্রতিকূলতার শিকার হয়েছি ব্যাপারটা এমন না, তবে পারিবারিকভাবে একটু ইমোশনাল ব্যারিয়ার ছিল। যে আমি এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে পরিবার আপনাকে বাধা দিয়েছিল কিনা? না, পরিবার আসলে ওরকম বৃহৎ অর্থে বা কড়া ভাষায় আমাকে বাধা দেয়নি, কারণ আমার পরিবার এই ব্যাপারগুলো সচেতন এবং আমার মা খুবই সাহসী একজন নারী। আমি গর্বিত আমার মার সন্তান হতে পেরে। এই সময়টাতে যখন আন্দোলন করছিলাম তখন আমার কলেজের ছাত্রলীগের যারা ছিল তারা আমার মাকে ফোন করে, সামহাও আমার মায়ের ফোন নাম্বার তারা কালেক্ট করে কলেজ ডাটা থেকে। সেখানে আমার মাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে আপনার মেয়েকে কি আপনি সুস্থ স্বাভাবিক অবস্থায় দেখতে চান কিনা। তখন আমার মা ইমোশনাল ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম উনি খুব সাহসী ভূমিকা রেখেছে। তিনি রিপ্লাই করেছিল যে আমার আল্লাহর রহমত আমার 5টা সন্তান, আমার 5টা সন্তানের মধ্যে 4 জনকে আমি খুব ভালোভাবে সেটেল করে দিয়েছি, তার মধ্যে 2 জন মেয়ে। তো একটা মেয়েকে আমি আমার মন মতো করে সেটেল করেছি, এখন আরেকটা মেয়ে যদি দেশের জন্য শহীদও হয়ে যায় তখন এটা তো আমার জন্য গর্বের বিষয়। আমি একজন শহীদের মা হব, এটার মর্যাদাটা তো অনেক বেশি। তোমার যা করার তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। চমৎকার একটা কথা বলেছে আপনার মা, উনি আসলে স্যালুট পাওয়ার যোগ্য। কারণ একজন মা হয়ে এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের কথা বলাটা অনেক কঠিন, আসলেই অনেক কঠিন। অনেক অনেক ধন্যবাদ সোনিয়া আক্তার নীলা, আপনি আমাদের মাঝে এসেছেন এবং আপনার সেই সময়ের কথাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকেও ধন্যবাদ আমাকে আমার এত গুরুত্বপূর্ণ একটা সময়ের স্মৃতিচারণে আমাকে ডাকার জন্য। শ্রোতা বন্ধুরা, তারুণ্যের শক্তির কাছে অন্য যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য। ভবিষ্যতেও তারুণ্যের এই জয়যাত্রা আমাদের এগিয়ে নিয়ে যাবে সত্যের পথে, সমৃদ্ধি এবং আলোর পথে। এরকম প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন।